like and subscribe. আরে আরে, এই ঝড় বৃষ্টি হবারও সময় পেল না। দিদির ঘরের আগুন আবার নেভে গেল না তো? যাও দাসী, তুমি এক্ষুনি ওই ঘরে গিয়ে দেখো ওই অপয়া অলক্ষীটা বেঁচে আছে কিনা, আগুন জ্বলছে কিনা। যাও জলদি। এই আপনি কি বলছেন ছোট মালকিন? আপনি বড় মালকিনের আপন বোন হওয়া সত্ত্বেও তার লোকে এত বড় অন্যায় করলেন? এইসবের মাঝে আমি গেলে যদি জমিদার পুত্র আর গিন্নিমা জানতে পারে। বলছি তো কেউ জানতে পারবে না। ভালোই ভালোই আমার কথা মানো, তাহলে তুমি যত টাকার সাহায্য চাইবে আমি তোমায় দিব। আর যদি আমার কথা না শুনেছো, তোমায় আমি গ্রাম ছাড়া করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে ছোট মালকিন, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। তবে আমার কিন্তু অনেক টাকা প্রয়োজন। অবশেষে দাসী রুন্না সেই বাড়ির সামনে এসে পৌঁছায়। আরে, বাড়ি দেখা যায় পুরো একেবারে ছাই হয়ে গেছে। এই বাড়ির ভিতর একটা কাকপক্ষেও বাঁচার আর সুযোগ নাই। মালকিন, আমি দেখাইছি ঝড় তুফানে বাড়ির আগুন নিভা গেলে কি হইব। বাড়ি পুরাটাই পুরা ছাই হয়ে গেছে, কেউ আর বাইসা নেই। মালকিন, আপনি নিশ্চিন্তে থাকুন। তুই ঠিক মতো দেখেছিস তো ওই শয়তানিটা সত্যি পুরে ছাই হয়েছে তো? ও বেঁচে থাকলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ ছোট মালকিন, এই রুমনার চোখ কোনোদিন ভুল হয় না। সবকিছু পুরা একেবারে ছাই হয়ে গেছে। এবার আমার টাকাগুলো আমারে দিয়া দেন, আমি চলে যাই। তোর যত টাকা লাগবে আমি তোকে দিচ্ছি। এই রাজ্য ছেড়ে চলে যা। তবে এই কথা যদি কোনোদিন পাঁচকান হয়, তোর খবর হবে। কি সর্বনাশ হলো! মা বাবা ঠাম্মির মতো তুইও আমার ছেড়ে চলে গেলি দিদি। আরে, তোমাকে তো বৌমার সাথে পাঠিয়েছিলাম, তাহলে তুমি থাকতে বৌমার এইসব কি করে হলো? হ্যাঁ, আমি তো দিদির সাথে ছিলাম না। দিদি রাত্রেবেলা একান্তে সময় কাটাতে চেয়েছিল, তাই আমি তো বাড়ি ফিরে গিয়েছিলাম। কি করে যে আগুন লাগলো কিছুই তো বুঝতে পারছি না আমি। দিদি, দিদি। এরপর থেকে সোনার স্বামী নরেশ একেবারেই ভেঙে যায়। হ্যাঁ গো গিন্নি, আমরা সময় মতো না পৌঁছালে কি বড় অঘটন যে ঘটে যেত বিধাতা জানে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। মেয়েটার মুখটা বাজেভাবে ঝলসে গেছে। মেয়েটাকে আমাদের যে করেই হোক সুস্থ করে ওর পরিচয়টা জানতে হবে, বুঝেছো? বাবা নরেশ, আমি মানছি বৌমার শোকে আমরা সবাই শোকা হতো, তাই বলে তুই এভাবে নাওয়া খাওয়া ছেড়ে দিলে আমি মা হয়ে কি করে সহ্য করি? এই যে তোর পছন্দের খাবার নিয়ে এসেছি। না মা, এই খাবার ফিরিয়ে নাও। আমার সন্তান এই ঘরে আসবে ভেবে কত স্বপ্ন দেখেছিলাম আমি আর আমার স্ত্রী। আজ সে কি না! না না না, আমার বেঁচে থাকারই কোনো ইচ্ছা নেই মা। খাওয়া দাওয়া দিয়ে কি হবে? চলে যাও মা, চলে যাও তুমি। রূপা, তোমার বোনের শোকে আমার ছেলেটা যে একেবারেই মরতে বসেছে, খাওয়া দাওয়া কিছুই করছে না। তুমি একটু ব্যবস্থা করে দাও না মা। মা হয়ে যা আর সহ্য করতে পারছি না। আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, আমি দেখছি কি করা যায়। নরেশ বাবু, আপনার সমস্ত পছন্দের রান্না আমি নিজের হাতে রান্না করেছি। দিদির শোকে আমরা সবাই শোকা হতো, তাই বলে এভাবে না খেয়ে অসুস্থ হয়ে যাওয়াটা তো সমাধান নয়। খেয়ে নিন দয়া করে। রূপা, তুমি এই সমস্ত খাবার এখান থেকে নিয়ে যাও। আমার কিছুই ভালো লাগছে না। একটি খাবারও আমি নিয়ে যাব না। আপনাকে এখন খেতেই হবে। নিজের কথা না ভাবুন, আমার কথা ভেবে হলেও তো খাবেন। এরপর রূপা নরেশকে খাবার খাইয়ে দেয়। আড়াল থেকে নরেশের মা সবকিছু দেখে। আমি বেঁচে থাকতে আমার ছেলেকে এভাবে দুকে দুকে শেষ হতে দেখতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রূপার সাথে শুভদিন দেখে তোর বিয়ে ঠিক করে দিব। বাবা, তুই অনেক ভালো থাকবি রূপার সাথে। অতীতের সবকিছু ভুলে এগোতে শিখ। মা, তুমি কি পাগল হয়ে গেছো? সোনার বোন রূপাকে আমি কি করে বিয়ে করতে পারি? এই বিয়ে করা সম্ভব নয়, সম্ভব নয় মা। হ্যাঁ মাসিমা, নরেশ বাবু তো ঠিকই বলছে। এই বিয়ে করা কি করে সম্ভব হবে? মা বাবা এমনকি বোনও তো আমায় ছেড়ে চলে গেছে, আর উনি আমার পাশে কি করে থাকবেন? আমার মতো অপয়া এতিম মেয়েকে বিয়ে না করাই ভালো। আরে, তুমি ভুল বুঝছো কেন রূপা? আমি ওরকমটা ভেবে কিছু বলিনি। আসলে আমি সোনাকে অনেক ভালোবাসি, বোঝার চেষ্টা করো। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোকে এটা মানতেই হবে, না হলে তুই আমার মরা মুখ দেখবি, বুঝেছিস? না মা, ওই অলক্ষণী কথা মুখে এনো না। নিজের বউ আর সন্তানকে হারিয়েছি, তোমাকে হারাতে পারবো না মা।
ও মেয়ে, এবার বল দেখিনি তোর পরিচয় কি, তোর এই অবস্থা কি করে হলো? আমার নাম সোনা, আমি জমিদার পুত্রর একমাত্র স্ত্রী। আমি আমার বোনকে নিয়ে আমার পুরনো বাড়িতে থাকতে গিয়েছিলাম। হঠাৎ মধ্যরাতে দেখি আগুন। আমরা যদি সময় মতো না পৌঁছাতাম তাহলে কি হতো ভাবতে পারছো? তা তোমার মা বাবা কেউ নেই? হ্যাঁ না, এই দুকলি আমার ছোট্ট বোন ছাড়া আর কেউই নেই। মা বাবা সবাই ছোট থাকতেই। মা বাবাকে নিশ্চয়ই অনেক ভালোবাসো। হ্যাঁ গো, অনেক ভালোবাসি আমার মা বাবাকে। মন খারাপ করো না মা, তোমার মা বাবা যেখানেই আছেন তোমাকে ঠিকই দেখছেন। কাল সকালে তোমায় তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। রাত্রিবেলা রূপা মনের শান্তিতে ঘুমাচ্ছিল। হঠাৎ, তুমি ভুল পথে আসো রূপা। যে বোন তোমার কষ্ট করে পাইলা বড় করলো, তুমি তার জীবন সংসার সবকিছু তছনছ করে দিতাছো। এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসো, নিজের কুয়া খুঁড়ো না। এটা তো মা বাবা ছিল, ওরা আমায় কি বললো? যাই বলুক না কেন, আমার উদ্দেশ্য থেকে আমি সরবো না। পরদিন সকালে সে বৃদ্ধ লোকটি সোনাকে গরুর গাড়ি করে বাড়ি পৌঁছে দেয়। সোনাকে দেখে তার স্বামী এবং শাশুড়ি হতবাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারছিল না। আরে সোনা বৌমা, তুই বেঁচে আছিস? আমি জানতাম আমার বউ আমায় রেখে কোথাও যেতে পারে না। আমার মনের ধারণা সত্য হলো। বউ, তুমি কোথায় ছিলে? বলো, কোথায় ছিলে তুমি? এক দয়ালু বৃদ্ধ বৃদ্ধা আমায় উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। না হলে হয়তোবা আমি আজ বেঁচে দাঁড়িয়ে থাকতাম না। তবে ওই দিন রূপা থাকলে হয়তোবা আমার এমন বিপদ হতো না। কিন্তু রূপা যে আমায় বললো তুমি নাকি তাকে চলে আসতে বলেছিলে, তুমি নাকি একান্তে সময় কাটাতে চাও তোমার বাড়িতে। তাহলে ওটা কি ছিল? এ কথা বলে, হ্যাঁ আমি হয়তোবা বলেছিলাম, হয়তোবা ভুলে গেছি। যাকগে, বাদ দাও ওসব কথা এখন। আমায় তুই ক্ষমা করে দিস বৌমা। তুই গত হয়েছিস ভেবে আমার ছেলেকে তোর বোনের সাথে বিয়ে দিতে চাইছিলাম। কত বড় অনর্থ হয়ে যেত। দিদি, দিদি তুই বেঁচে আছিস? কেন ছোট, আমায় দেখে খুশি হোসনি? তোর জমিদার গিন্নি হওয়ার পরিকল্পনায় পানি ফেলে দিলাম বলে তুই কেন আমার স্বামীর কাছে মিথ্যা বলেছিলি? সঠিক সঠিক বল আমায়। দিদি, তুই এসব কি বলছিস? দিদি, তোর কিছু হয়ে গেছে ভেবে আমি কত কষ্ট পেয়েছিলাম জানিস? আসলে ওই দিন রাতে আমার ঘরে ভালো লাগছিল না দিদি, তাই আমি এখানে চলে এসেছিলাম আর মিথ্যা বলেছিলাম। কিন্তু আমি জানতাম না আগুনটা আমি লাগাইনি দিদি। তুই কান্না করিস না বোন, তুই কাঁদলে আমার কষ্ট হয়। আসলে আমি রাগে তোর সাথে এমনটা করে ফেলেছি। আমি জানি তুই আমাদের ঘরে কোনো দিন আগুন দিতে পারিস না। দুটোকে আমি জ্যান্ত জ্যান্ত পুঁতে দিব, বুঝেছিস? তখনই সোনা শোয়া থেকে উঠে যায়। আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই রূপা? এই তো দিদি, এমনিতে একটু কোলে নিলাম। আমাকে নিয়ে তোর অন্তরে এত ঘৃণা, আমার ভাবতে অবাক লাগছে। আমি অজ্ঞান হয়ে আছি ভেবে তুই যা যা বলেছিস আমি সবকিছুই শুনে নিয়েছি। তার মানে দাসী রুমনা সত্যি ছিল। তুই আমার ঘরে ওই দিন আগুন দিয়ে আমায় মেরে ফেলতে চেয়েছিলি। ছি, তুই এত স্বার্থপর রূপা। সঙ্গে সঙ্গে রূপা তার বড় বোনের মাথায় সজোরে আঘাত করে এবং তার জ্ঞানহীন দেহ টেনে হিঁচড়ে নিয়ে যায়। আজকে আর আমি ভুল করব না। তোর এই দেহ এই নদীর জলে আমি ভাসিয়ে দিব, যেন কোনোভাবেই তোর লাশও কেউ খুঁজে না পায়, বুঝেছিস? তোর মাকে তো শেষ করলাম, এবার তোকেও এই গুপ্ত কোঠরিতে বন্দি করে রাখবো। আমার সময় মতো তোকে আমি হত্যা করব, আর এর আগে যদি পোকামাকড় খেয়ে ফেলে আরো ভালো। শোন ধাত্রী, আমি তোকে যেমনটা বললাম তুই ঠিক তেমনটাই বলবি জমিদার পুত্র ও তার মায়ের কাছে। যদি উলটপালট হয় দেখিস তোর কি হয়। এ আপনি কি বলছেন ছোট মালকিন? আমার পক্ষে এই পাপ কাজ করা সম্ভব নয়। লোকেরা আমার উপর কত বিশ্বাস করে। আমার কথার অবাধ্য যারা হয়েছে তাদের জীবন আমি তছনছ করে দিয়েছি। ঠিক যেমন আমার বোন, তোর একটা ছোট মেয়ে আছে শুনেছিলাম, ওকেও শেষ করে দিব নাকি? আরে আরে, কোথায় বৌমা, কোথায় আর তার সন্তান কোথায়? দেখছি না যে। সর্বনাশ হয়ে গেছে গো গিন্নি মা, আপনার বৌমা এই কালো বিড়াল ছানাটি জন্ম দিয়েছে গো। কি অলক্ষণে কাণ্ড, কোনোদিন দেখিনি এমন কাণ্ড আমি। এ কি করে সম্ভব? একজন মানুষের পেট থেকে বেড়াল ছানা কি করে সম্ভব? আর তাছাড়া সোনা কোথায়? ওকে দেখছি না যে। এমন কুৎসিত বিড়ালছানার জন্ম দেওয়ার লজ্জায় দিদি সঙ্গে সঙ্গে এ বাড়ি ছেড়ে পালিয়ে গেছি। অনেক আটকাতে চাইলাম, থাকলো না।
হে ঈশ্বর, এই কোন অপয়া মেয়ের সাথে আমার ছেলের জীবনটা আমি জুড়ে দিলাম। শেষমেশ কিনা একটা কালো কুৎসিত বিড়াল হবে আমাদের বংশের উত্তরাধিকার। হা বিধাতা। আপনার ছেলের বউ ভীষণ অপয়া গিন্নিমা। এরকম ছেলের বউ থেকে আপনার ছেলেকে দূরে রাখবেন গিন্নিমা, বুঝলেন? কি বললাম? আরে তুমি এসব কি বলছো ধাত্রী? আমার সোনা অপয়া হতে পারে না, হতে পারে না, আমি বিশ্বাস করি না, বুঝলে? বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা আসছে না। আসলেও আমার দিদি অপয়া বলেই ছোট থাকতে আমার মা বাবা ঠাম্মি সবাই মরে গেছে। সেটা আমি বিশ্বাস করতাম না, তবে আজ বিশ্বাস করছি। আমি আর তোর মুখে ওই অপয়া মেয়ের কথাটাও শুনতে চাই না। আমি দুদিনের ভিতরেই রূপার সাথে তোর বিয়ে ঠিক করব। অন্যদিকে সোনা নদী পথে ভেসে যেতে থাকে। হঠাৎ সেই বৃদ্ধ নৌকার সাথে সোনার ভেলা বাড়ি খায় এবং বৃদ্ধ সোনাকে তার নৌকায় করে বাড়িতে নিয়ে আসে। এরপর বৃদ্ধ লোকটির স্ত্রী সোনার সেবা যত্ন করতে থাকে। তোমরা কারা? এবারও তোমরা আমার প্রাণ রক্ষা করলে। সবসময় তোমরা আমার বিপদে কি করে হাজির হয়ে যাও বলো তো? বলো আজ তোমরা আমায়। কোনো এক জনমের টান নিশ্চয়ই আছে তোর সাথে, তাই হয়তো বা বিধাতা আমাদের মিলিয়ে দেয়। তা এবারও তোর এই হাল কি করে হলো রে মা? হ্যাঁ বল, কি করে হলো? রোজ রোজ তোকে এত বিপদে কে ফেলোয়? এবার আমি জানতে পেরে গেছি, আমার নিজের আপন বোন যাকে আমি কলিপিটি করে মানুষ করেছি, সেই যে আমার শত্রু হয়ে গেছে। সেই যে আমাকে জীবনের তরে মেরে ফেলতে চাইছে। আগুনও সেই দিয়েছিল। যদি তাই হয় তাহলে এক্ষুনি তোমার বাড়ি গিয়ে তুমি সকলের সামনে তোমার সে বোনের মুখোশ উন্মোচিত করো মা। তুমি ভেঙে পড়ো না, তোমার পাশে বিধাতা আছেন। আর জমিদার বাড়িতে গিয়ে গুপ্ত কোঠরির থেকে তোমার সন্তানকে সবার আগে উদ্ধার করো, বেচারি বড্ড কাঁদছে। কিন্তু তোমরা এসব কিছু কি করে জানলে? হ্যাঁ, আমাদের বয়স হয়েছে তো মা, অনেক কিছু আগে আগেই টের পেয়ে যাই। তাদের কথা মতো সোনা সর্বপ্রথম গুপ্ত কোঠরিতে গিয়ে নিজ সন্তানকে উদ্ধার করে। অন্যদিকে রূপার সাথে নরেশের বিয়ে হয়ে যায়। নরেশের মা তাদেরকে বলে, যাক বাবা, অবশেষে শুভ কাজ সম্পন্ন হয়ে গেল। একই মায়ের পেটের দুই বোন, এক বোন কি পরিমাণ অশুভ আর আরেক বোন কতই না শুভ। রূপা আমাদের বংশের জন্য ভীষণই শুভ। মা, আমি কোনোদিন রূপাকে সোনার স্থান দিতে পারবো না, কারণ সোনাকে আমি বড্ড বেশি ভালোবাসি মা। ওই জায়গা কেউ পাবে না মা। এইসব তুই কি বলছিস? সদ্য বিয়ে করা বউয়ের সামনে ওই অপয়ার নাম এভাবে নিবি না, আর কোনো দিন এমন বলবি না নরেশ। ঠিক তখনই সোনা তার সন্তান নিয়ে সবার সামনে হাজির হয়। সোনাকে দেখে সবার পায়ের নিচের মাটি সরে গেছিল। আরে সোনা, তুমি তুমি ঠিক আছো? তোমার কোলে ওটা কি? ওটা কি আমাদের সন্তান? এরপর সোনা তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে এবং তার ছোট বোনের হিংস্র রূপ তুলে ধরে। এ কি বলছিস দিদি? তুই আমায় সবসময় হিংসা করিস বলে এখন আমার নামে ভুলভাল ছড়াচ্ছিস তুই, তাই না? মিথ্যা বলিস না। একদম চুপ করো। শুরু থেকেই তোমার মতিগতি আমার ভালো লাগছিল না। আমার বউ কোনোদিন মিথ্যা বলতে পারে না, তুমি মিথ্যে বলছো। ছি বৌমা, তুই আবারও আমায় ক্ষমা কর রে মা। আবারও আমি একই ভুল করতে যাচ্ছিলাম। শুভ যাকে ভেবেছিলাম সেই তো অশুভ। তখনই রূপা সোনার হাত থেকে তার বাচ্চা কেড়ে নেয়। হ্যাঁ রূপা, তুই আমার সন্তানকে দিয়ে দে, ফিরিয়ে দে বলছি। দে বোন। আমার বোন তোমার ওই মুখ দিয়ে বলবে না। তুমি সবসময় আমার সুখের মাঝে আগুন ঢেলে দিয়েছো। আজ আমি তোমার সন্তানকেই মেরে দেব। আমি ওকে এক্ষুনি ফেলে দিয়ে মেরে দেব। আমি তোমায় জিততে দেব না দিদি। রূপা, আমি তোমায় সতর্ক করছি, আমার সন্তানকে ছেড়ে দাও। তোমাদের কথায় আর কিচ্ছু হবে না। আমিও সুখে থাকবো না, কাউকে সুখ দেব না। ঠিক তখনই সেই বৃদ্ধ এবং বৃদ্ধা সেখানে এসে হাজির হয় এবং সেই বৃদ্ধা তার লাঠি থেকে এক জাদুকরি আলো বের করে। সঙ্গে সঙ্গে রূপার হাত থেকে বাচ্চা পড়ে যায় এবং এক কারাগারে রূপা বন্দী হয়ে যায়। পাপিষ্ঠা অকৃতজ্ঞ মেয়ে, যে বোন এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, তার সাথে এমন করতে তো লজ্জা করলো না? জমিদার বাবু, এক্ষুনি ওকে কারাগারে নিক্ষেপ করুন আর আপনারা সুখে শান্তিতে বাস করুন। আবারও তোমরা আমার বিপদে ছুটে এলে। তোমরা কারা? আজকে তোমাদের আমায় সত্যিটা বলতেই হবে। তাছাড়া তোমরা কি জাদু জানো নাকি? আমায় বলো। সঙ্গে সঙ্গে সে বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের আসল রূপে ফিরে আসে। মা, বাবা, তার মানে এতদিন তোমরা সবসময় আমার সাথে সাথে ছিলে। সোনা মা,
তোর এত বিপদ দেখা আমরা ওপারে কি করে ভালো থাকবো, তাই তো তোর বিপদ দূর করতে আমরা এতদিন তোর সাথে সাথে ছিলাম মা। এবার তুই তোর শত্রু চিনে রাখিস, আর ভুল করিস না। তোমরা আমার নিজের মা বাবা, তারপরও তোমরা আমায় বন্দি করে দিদিকে ভালো থাকতে বলছো। কি করে করছো এমনটা তোমরা? তোর মতো স্বার্থপর হিংসুটি মেয়ে জন্ম দিয়া আমরা বড়ই লজ্জিত। আমার সোনামার জীবনটা তুই অঙ্গার বানায় দিছিস। সোনা মা, তুই সুখী হো, এই আশীর্বাদই করি। ভালোর জয় সবসময় হয় রে মা। এত দুঃখের মাঝেও তোমাদের মুখটা এত বছর পর দেখতে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি। তোমরা যেখানেই থাকো ভালো থেকো বাবা, মা ভালো থেকো। এরপর রূপাকে কারাগারে বন্দি করা হয়। অন্যদিকে সোনা তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে।